নমস্কার বন্ধুরা, আমি সাইফ এক্সট্রা টাইম বাংলাতে আপনাদের স্বাগত। আগামীকাল আইএসএল কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি। যে কখনো হয় না স্লিপ, সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ। এসআরএমবি টিএমটি বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ। সেলফি চাই না অটোগ্রাফ? বেঙ্গালুরু এফসি বলা যেতে পারে একেবারে পেছন থেকে যেভাবে লং ডিস্টেন্স রানে হয় ঠিক তেমনই পেছন থেকে এসে তারা কিন্তু ফাইনালে উঠেছে। ফলে বেশ ভয়ঙ্কর লাগছে এই বেঙ্গালুরু এফসিকে। আর মোহনবাগান তো সবসময় ভারতীয় ফুটবলে ভয়ঙ্কর, এবং তার নামের সঙ্গে যুক্ত হয়েছে আবার সুপার জায়ান্ট। জায়ান্ট মানে দৈত্য, আর দৈত্য মানে তো ভয়ঙ্কর বটেই। আমরা বসে রয়েছি দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁয়, চ্যাপ্টার 2। মোহনবাগানের কাছে চ্যাপ্টার 2 তো বটেই, কারণ এই মরশুমে আইএসএল শিল্ড তাদের কাছে যদি চ্যাপ্টার 1 হয়ে থাকে, আইএসএল কাপ চ্যাপ্টার 2, আর মোহনবাগানের কাছে চ্যাপ্টার 3 হতে পারত যদি পরপর 3টে কিন্তু তারা কাপ ফাইনালে উঠেছে। গতবারে যদিও তারা পরাজিত হয়েছিল ফাইনালে, কিন্তু এক মরশুম আগে গোয়ার মাঠে কিন্তু এই বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং চ্যাম্পিয়ন হয়েছিল। সেহেতু সেই বেঙ্গালুরু, মোহনবাগান আর চ্যাপ্টার 2। আমার সঙ্গে রয়েছেন মানস ভট্টাচার্য, আপনাদের প্রিয় প্রাক্তন ফুটবলার, মোহনবাগানের সঙ্গে নারীর সম্পর্ক বলা যেতে পারে কার্যকরী কমিটির সদস্য, এবং দীপেন্দু বিশ্বাস। যদিও বর্তমানে দীপেন্দু বিশ্বাসের পুরো ফুটবল চক্রটাই রয়েছে মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে, কিন্তু মোহনবাগানকে বাদ দিলে দীপেন্দু বিশ্বাসের ফুটবল জীবন লেখাই হবে, কেননা শুরু বলা যেতে পারে বড় ক্লাবে মোহনবাগানের সঙ্গে। এবং আপনাদের প্রিয় ফুটবল বিশ্লেষক অভিজিৎ বিশ্বাস, যার কথা না শুনলে আপনাদের ভাত হজম হয় না, পরিষ্কার বাংলা কথা। আমি শুরু করছি মানসদাকে দিয়ে। মানসদা, যদি দুটো কোচের ট্যাকটিক্স বলি, ভাবনার জায়গা বলি, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যারা গোজা বনাম হোসে মলিনা? দেখো, একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, মলিনা কিন্তু গত কয়েকটা ম্যাচে যেভাবে মোহনবাগানকে এই জায়গায় তুলে এনেছে তার আমি প্রশংসা করি। প্রথম লেগ সেমিফাইনালে তিনি যে দল গঠন করেছিলেন, তিনি ম্যাকলারেনকে বাইরে রেখেছিলেন। যে ম্যাকলারেন এই মোহনবাগান দলের আক্রমণভাগের একটা বড় স্তম্ভ ছিল, এবং এত ভালো ভালো কয়েকটা গোল করেছিল শেষের দিকে, যেটা মোহনবাগানকে এগিয়ে আসতে অনেক সাহায্য করেছে। এই যে চেঞ্জেসটা, এবং তুমি লক্ষ্য করেছো গত ম্যাচে স্টুয়ার্টকে বাইরে রাখো, যে স্টুয়ার্ট মাঠে অনেক ভালো ফুটবল আমাদের উপহার দিয়েছে। এই যে স্ট্র্যাটেজিটা, আমি জানি না কালকে ও মাঝ কিভাবে শুরু করবে। মেইন জায়গা হচ্ছে ও আপুইয়া এবং অনিরুদ্ধ থাপাকে দিয়ে শুরু করবে, না স্টুয়ার্ট ম্যাকলারেনকে দিয়ে শুরু করবে, এটা দেখার জন্য আমি মুখিয়ে আছি। আমি অবাক হব না যদি উনি স্টুয়ার্টকে শুরু করার আপুইয়ার সাথে, তাহলে আমি খুব একটা বেশি অবাক হব না। কারণ প্রতিপক্ষ দলে তুমি জানো নিগোয়েরা আছে, ডিয়াজ আছে, মাঠটা ওদের অত্যন্ত স্ট্রং। শুধু না, কাউন্টার অ্যাটাকটা এত দ্রুততার সাথে উঠে আসে, এত স্পিডটাকে জেনারেট করে, এবং তারপরে তোমার ওই ফার্নান্ডেজ বলে যে প্লেয়ারটা, অত্যন্ত গতিশীল ফুটবলার। এই যে দুই কোচের যে কথাটা তুমি বললে, ওর কোচের ধারণা যে আমি আমার ডিফেন্স থেকে লোক বাড়িয়ে হঠাৎ করে কাউন্টার অ্যাটাকটা যদি দ্রুততার সাথে করতে পারি, মোহনবাগান ডিফেন্সে অনেক ফাঁকফোকর তৈরি হতে পারে। সেই সুযোগটা উনি নেবেন। প্রথম পর্বে 3 গোলে পরাজিত হয়েছে মোহনবাগান, তুমি সেই ম্যাচটা দেখেছো। তখন মোহনবাগানের ডিফেন্স সেইভাবে তৈরি ছিল না। এখন মোহনবাগান ডিফেন্স অনেকটাই তৈরি। ট্রেডের কথা বলো বা রড্রিগেসের কথা বলো, দুজনই কিন্তু অনেক ম্যাচিওর হয়েছে, অনেক সংঘবদ্ধ হয়েছে। দুটো সাইড ব্যাকও ভালো ফুটবল খেলছে। সেদিক থেকে মলিনার স্ট্র্যাটেজি হবে প্রথম থেকে চাপ তৈরি করে গোল তুলে নেওয়া, আর বিএফসি কোচের চেষ্টা হবে ওদের প্রাথমিক চাপটাকে কাটিয়ে উঠে কাউন্টার অ্যাটাকে গিয়ে ওদের আঘাত করা। এটাই হচ্ছে মূল ব্যাপার থাকবে কালকের ম্যাচে। দীপুদার কাছে আসি। দীপুদা, হোম টিম অ্যাডভান্টেজ মোহনবাগান? অবশ্যই। কেন
মোহনবাগান এই জন্য অ্যাডভান্টেজ যে শুধু হোম টিম বলে না, এবছর দেখবে ডুরান্ড ফাইনাল মোহনবাগান নর্থ ইস্টের কাছে এখানে হেরেছে। সেই জায়গাটা মোহনবাগান কিন্তু মাথায় রাখে, এবং সেই যে হারটা মলিনা এই ম্যাচে হারতে চায়, এবং মোহনবাগানের অনেক জায়গায় অ্যাডভান্টেজ আছে মোহনবাগানের, যেটা মানুষদা বলল। মানুষদা কিন্তু অনেকটা মানে খেলার অনেকটা পার্ট বললেন, কিন্তু একটা জায়গায় যেটা তুমি কি মাঝমাঠে স্টুয়ার্টকে চাইছো? আমি কালকের ম্যাচে যেহেতু ব্যাঙ্গালোর এফসির 4 জন যে ডিফেন্ডার খেলবে ভারতীয় ডিফেন্ডার কোনো দিক খেলেছে, চিঙ্গাসানা আর রাহুল বেকের মধ্যেখানে খেলবে, এই জায়গাটা মোহনবাগান ম্যাকলারেনকে দিয়ে ব্যবহার করতেও পারে কালকে, যাতে কেন আমার মনে হয় মনবীর লিস্টন দুজনে ফিট আছে। মনবীর লিস্টন ফিট থাকলে কি এই যে ভারতীয় ডিফেন্ডারদের যদি মোহনবাগান অ্যাটাক করে ঠিকঠাক, যদি তাড়াতাড়ি মোহনবাগান গোল পেয়ে যায়, তাহলে ম্যাচ এমনি যে সমর্থকের একটা প্রেশার থাকে। এবং তার সাথে মোহনবাগানের যেটা মানুষদা বললো যে মোহনবাগান প্রথম আইএসএল 3টে ম্যাচের পর থেকে, বিশেষ করে মোহামেডান ম্যাচ থেকে মোহনবাগান এই যে ইউটার্ন হলো, হ্যাঁ, এবং এই যে 2 বিদেশি ডিফেন্ডারকে দিয়ে খেলানো শুরু হলো। আর মলিনাকে আমি অনেক কৃতিত্ব দেবো, কেন স্টুয়ার্ট, ম্যাকলারেন, পেট্রাতোস, কামিন্স 4 জনকে তো একসাথে খেলাতে পারছে না, কোনো ম্যাচে পারছে না। হ্যাঁ, কিন্তু ওর রড্রিগেস আর আলরেটকে খেলাতে হচ্ছে। কিন্তু এই 4 জন, এবং ধরুন আশিস কুরিয়াল, ধরুন সাহাল, ধরুন থাপা, এই যে টিমটাকে ও মেনটেন করে খেলাচ্ছে, এটা কিন্তু যে কোনো কোচের পক্ষে সম্ভব না এবং সহজও নয়। এবং মোহনবাগান দলে, মোহনবাগানের মতো টিমে এই যে তারকা এত, এবং আমার মনে হয় কালকে মোহনবাগান প্রথম থেকে অ্যাটাকিং খেলবে, যেটা মোহনবাগানের 2 জন ডিফেন্ডার নিয়ে, বিদেশি ডিফেন্ডার নিয়ে, এবার মধ্যেখানে যেটা আমারও প্রশ্ন থাকছে কাকে খেলাবে। এটা কিন্তু সত্যি মানে একটা বড় প্রশ্ন। একটা জিনিস বলতেই হবে বন্ধুরা, আনোয়ার আলীকে ভেবেই বোধহয় মোহনবাগান প্রথম দল তৈরি করার সময় তারা ভেবেছিল, কেননা 2 জন সেন্টার ব্যাক বিদেশি খেলানোটা কিন্তু সত্যি কথা পকেটের শেষ কয়েনটা কিন্তু খরচ হয়ে যাওয়া। কেননা দলের যদি আক্রমণ ভাগ আমরা দেখি, মানুষদা আপনি যেটা দিয়ে শুরু করলেন, দলের যদি আক্রমণ ভাগ দেখি, কাকে ছেড়ে কাকে বসাবো, কিন্তু 2 জনকে বসতেই হবে, ডিমি পেট্রাটোসকে বসতে হবে, অথবা গ্রেগ স্টুয়ার্টকে বসতে হবে। এদিকে আবার জেসন কামিন্স যখনই নামেন ফর্মে, আর জেমি ম্যাকলারেন একটা আইকন ফুটবলার, সব মিলিয়ে এই কম্বিনেশন। তার সঙ্গে 2 জন বিদেশি সেন্টার ব্যাক, যেটা মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে প্রথম সাক্ষাৎ থেকে ওরা মোহনবাগান শুরু করলো, 2 জন বিদেশি সেন্টার ব্যাক, এবং খুব শক্তপোক্ত হলো ব্যাপারটা। অভিজিৎ দা, আপনি কিভাবে দেখছেন? দেখো, আমি মানুষদা দীপু যেটা বলেছে তার সাথে একমত, কিন্তু আমার যেটা তোমাকে যেটা ভাবতে হবে, দেখো প্রথম লেগ দ্বিতীয় লেগে যেভাবে খেলাটা হয়েছে, তুমি ব্যাঙ্গালোরের পজিশনে কিন্তু ম্যাক্সিমাম বল পজিশনটা ছিল, মোহনবাগান কিন্তু বল পজিশনটা রাখতে পারেনি ব্যাঙ্গালোরের সাথে। তার পিছনে একটা কারণ যেটা হচ্ছে মিডফিল্ডটা কন্ট্রোল করে নিয়েছিল টোটাল ব্যাঙ্গালোর, এবং প্রথম লেগে 3 গোলে যখন হেরেছিল তখন দেখা গেছিল যে মোহনবাগানের যে অ্যাটাকিং যখন শেষ হচ্ছে, যখন মোহনবাগান পায় আবার বলটাকে রিগেন করছে, সেখান থেকে কিন্তু কুইক ওরা সেই বলটাকে আবার কেড়ে নিয়ে নিচ্ছিল, মানে পজিশন খুব কুইক লস করেছে প্রথমার্ধে, প্রথম লেগে মোহনবাগান, সেখানে 3 গোলে হেরে গেছে। কিন্তু দ্বিতীয় লেগেও যদি দেখা যায়, যেটা মোহনবাগান 1 গোলে জিতেছে, সেখানেও কিন্তু বল পজিশন ব্যাঙ্গালোরের কাছেই বেশি ছিল, এবং যদি আমরা যেটা বলি বিগ চান্সেস, সেই বিগ চান্স কিন্তু 2টো ক্রিয়েট করেছিল ব্যাঙ্গালোর, কিন্তু লিস্টন কোলাসোর একটা বিশ্বমানের গোলের জন্য মোহনবাগান 1 গোলে জিতে গেছিল। কিন্তু এই 2টো খেলায় যেটা দেখা যাবে, যেটা এটা দুজনও বললো, যে কোনো সময় 2 জন সেন্ট্রাল ডিফেন্ডার কিন্তু এই 2টো খেলাতেই খেলেনি একসাথে, না রড্রিগেজ আর টম অলরেডি জুটিটা কিন্তু খেলেনি। এবার তোমাকে যদি আরেকটা দীপু যেটা বললো, যে এবার এখন যে ব্যাঙ্গালোরের যে ডিফেন্সটা 4 ইন্ডিয়ান ডিফেন্ডারই খেলছে, এইখানে ওদের অ্যাডভান্টেজটা কোথায় হয়ে গেছে, 4 জন যে বিদেশিকে খেলাতে পারছে মিডফিল্ড এবং আপফ্রন্টে 4 জন বিদেশিকে খেলাতে পারছে। এবার কালকে স্ট্র্যাটেজিটা না টোটাল ডিপেন্ড করবে ব্যাঙ্গালোর কি এই মোহনবাগানের আক্রমণ ভাগ চিন্তা করে একজন রাহুল বেকের সাথে জোভানোভিচকে কি সেন্ট্রাল ডিফেন্ডার খেলাবে,
এটা কিন্তু বিগ কোশ্চেন। একদম এবং আরেকটা যেটা যে দুটো খেলায় মোহনবাগান যেটা ভালো খেলতে পারেনি, সেখানে আরেকটা ফ্যাক্টর কাজ করেছে বলে আমার মনে হয়, যেটা আপুইয়ার সাথে প্রথমার্ধে খেলেছিল অভিষেক সূর্যবংশী, যাকে তোমার নগুরাকে মার্ক করতে দিয়েছিল, সে মার্কিংটা করতে পারেনি এবং নগুরা খেলাটাকে টোটাল কন্ট্রোল করে নিয়ে মিডফিল্ডটাকে একটা স্পেস তৈরি করে দিচ্ছিল, যেখানে ব্যাঙ্গালোর ইউজ করেছিল। দ্বিতীয়ার্ধেও কিন্তু যে সেকেন্ড লেগে খেলা হয়েছে সেখানে দীপক টাংরি খেলেছিল, কিন্তু এই মোহনবাগানে যেটা আমাদের মানসদা বলছিল, আপুইয়া এবং অনিরুদ্ধ থাপার কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা কিন্তু এই ফার্স্ট ব্যাঙ্গালোর এগেনস্টে খেলবে। সুতরাং যে বল পজিশনটা ব্যাঙ্গালোর দুটো খেলাতে রাখতে পেরেছিল, সেই বল পজিশনটা কি এবার মোহনবাগান নিজেদের কাছে রাখতে পারবে কিনা, এটা হচ্ছে একটা বিগ বিগ লড়াই, মাঝ মাঠের লড়াই। আরেকটা ব্যাঙ্গালোরের খেলায় যে খেলার প্যাটার্নটা দেখো, ডান দিক থেকে উইলিয়ামস যেটা খেলবে, সে কিন্তু আজকে সুভাশিসকে ভালো টেস্ট নিয়ে নেবে আগামীকালে, তার উপর কিন্তু বিশাল ডিপেন্ড করবে। এখন উইলিয়ামসকে যদি ডবল কভারে রাখতে চায়, তাহলে লিস্টনের অ্যাটাকিংটা কিন্তু কিছুটা কম্প্রোমাইজ হয়ে যাবে, ওকে পিছন থেকে খেলতে হবে। এবং আরেকটা ফ্যাক্টর যেটা কাজ করবে, সুরেশের থাকা কি না থাকা। আগের দিন আমরা দেখেছি সুরেশের হ্যামস্ট্রিং চোট হয়েছে, হ্যামস্ট্রিং চোট কিন্তু চট করে রিকভার করে আসাটা মুশকিল আছে। এবার সুরেশ যদি না খেলে, বক্স টু বক্স যেটা সুরেশ যেটা ব্যাঙ্গালোরের সাথে ব্যাঙ্গালোর হয়ে খেলছে, সেই জিনিসটা অফ হয়ে যাবে এবং সেকেন্ড বল উইন করার ক্ষেত্রে মোহনবাগানের কিন্তু অ্যাডভান্টেজ হয়ে যাবে, যেটা দুটো খেলাতে সেকেন্ড বল উইনটা কিন্তু বারবার ব্যাঙ্গালোর করেছে। এবং তুমি প্রথম লেগের খেলাতে সুরেশ সেই পিছন থেকে এসে সেকেন্ড বলটাকে উইন করে কিন্তু গোল করে দিয়েছিল, এবং এই সেমিফাইনালেও কিন্তু সুরেশ সেম গোল করেছে একটা গোয়ার সাথে। সুতরাং এই ফ্যাক্টর এবং যে অ্যাটাকিং এর যেটা দেখা যাচ্ছে, রোশন ওদের যে লেফট ফুলব্যাক খেলছে, যেটা এক্সপেক্টেড গোল চান্স ক্রিয়েশনের ক্ষেত্রে রোশন সিং কিন্তু আইএসএল সব থেকে এক্সপেক্টেড চান্স ক্রিয়েটটা বেশি করছে। এবং তার প্যাটার্নটা কি, যখন অ্যাটাকিং এ আসছে, যখন ধরো ডান দিক থেকে উইলিয়ামস যখন অ্যাটাক করছে, সেখানে সুরেশ কিন্তু তখন সেন্ট্রালি এসে বলটাকে মিট করার চেষ্টা করছে, কিন্তু যখন বাঁদিকে অ্যাটাক করছে সুরেশ কিন্তু রোশন সিংকে এগিয়ে দিয়ে বাঁদিকে কভারে থাকছে। সুতরাং এই একটা যে কম্বিনেশন আছে, এদিকে দুটো রোল আছে, যখন বাঁদিক থেকে রোশন সিং অ্যাটাকে যাচ্ছে, সুরেশ কিন্তু সে কভারিং এর জন্য তাকে পিছনে থাকছে। এবার সুরেশের সেই জন্য মানবীরের রোলটাও কিন্তু একটা বিশাল ফ্যাক্টর হবে। মানবীর খেলুক কি আশিক কুরিনান খেলুক, যেই খেলুক ডান দিকে, সে রোশনের সিং এর যে চান্স ক্রিয়েশন এবিলিটিটাকে, যে সেন্টার গুলো রাখছে, যে পাসিং গুলো দিচ্ছে, কতটা প্রতিহত করতে পারে। এবং বিগ কোশ্চেন যেটা হচ্ছে, দুই সেন্ট্রাল ডিফেন্ডারের যে বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডারের অ্যাডভান্টেজটা এই মোহনবাগান নিতে পারবে কি পারবে না, এবং নগুরাকে কিভাবে নিউট্রালাইজ করে, তার উপর খেলাটা কিন্তু ডিপেন্ড করছে। আরেকটা যেটা হয়েছে, দেখো ফুটবল খেলায় অনেক রকম ভাবে গোল হয়। তোমার দূর থেকে শুটিং করে গোল হয়, ড্রিবল করে গোল হয়, ফ্রি কিক থেকে গোল হয়, কর্নার থেকে গোল হয়। আরেকটা যেটা গোল হয়, ক্রসেস থেকে গোল হয়, যেখানে এরিয়াল বল আসে হেড করে গোল হয়। তুমি যদি প্রথম লেগের খেলাটা দেখো, 30 খানা মোহনবাগান ক্রস করেছিল, কিন্তু কোনো গোল করতে পারেনি। দ্বিতীয় লেগে 15 খানা কিন্তু ক্রসেস করেছে, কিন্তু কোনো গোল করতে পারেনি। গোল যেটা হয়েছে সেটা একটা লিস্টনের অসাধারণ গোল। সুতরাং এই দুজন যারা আছে, একজন ক্রসের মাস্টার ছিল নিজেদের সময়, আরেকজন এরিয়াল বলের হেড করে গোল করার মাস্টার ছিল। তো এই জায়গাটাকে মোহনবাগানের কিন্তু অনেক উন্নতি করতে হবে, যে ক্রসেস গুলো এরিয়াল বল থেকে যে ক্রসেসটা আসছে, সেই ক্রসটা কিন্তু হেড করে গোল করা, এই জায়গায় গোল করার প্রবলেমটা হয়ে যাচ্ছে, যেটা আগের দিন আমি জামশেদপুরে দেখেছি। যেহেতু এরিয়াল বলটা থেকে কেউ মিট করতে পারছে না, ম্যাকলারেনের সেই হেডিং এবিলিটি, এরা যে গ্রাউন্ডারটা রাখবে ডিফেন্ডার এবং গোলকিপারের মাঝখান দিয়ে, সেই জায়গাটা আগেই কভার করে নিচ্ছে। সুতরাং একটা যখন ক্রসেস গুলো আসবে, এরিয়াল ক্রস যেটা আসবে, সেটা থেকে হেড করে কিন্তু মোহনবাগান এই আইএসএল এ গোলটা করতে পারেনি। বাকি সব ধরনের যেভাবে গোল করার অবশ্যই দুইজন মাস্টার সেই সময়, এরাই একটা দিশা দেখাতে পারবে মোহনবাগানকে এই জায়গায় কিভাবে গোলটা করতে হবে। দেখো, একটা জিনিস হচ্ছে যে ফুটবলে তুমি যে কথাগুলো বললে, এগুলো খেলার পার্ট, এটা হয়েছে বা যেভাবে এগোচ্ছে ইন্টিগ্রেটেড পার্ট যেগুলো, কিন্তু মোহনবাগানের যেটা সবচাইতে মানে আমার ভালো লেগেছে, মোহনবাগান এরিয়াল বলের থেকে গ্রাউন্ড বলে বেশি খেলবার চেষ্টা করেছে, খেলছে, বিল্ড আপ করছে, বিল্ড আপ করে খেলে। আগের ম্যাচটা যদি দেখো, আল্ট্রা ডিফেন্সিভ জামশেদপুর এতটা ডিফেন্স হয়ে গেছে, যেখান থেকে বল বেরোচ্ছে না, উইংয়ে বলটাকে ছড়িয়ে দিয়েছে, সেখান থেকে বলটাকে আনার চেষ্টা করেছে, সেখান থেকে বল ক্লিয়ার করতে গিয়ে অনেকগুলি ওপেনিং হয়েছে, কামিজ গোল করতে পারি, এমন এমন জায়গায় কামিজ বল পেয়েছিল যেখানে ও গোল করতে পারি। হেডিং এর কথা তুমি যেটা বলছো, দেখো প্রত্যেকটা দলেই
তুমি যদি লক্ষ্য করে দেখো, ডেড বল সিচুয়েশনে বেশি গোল হচ্ছে শুধু না, কর্নার থেকে অনেক গোল কিন্তু এবারে আইএসএল আমরা দেখেছি। এই জায়গাটাতে অ্যালট্রেট, রড্রিগুয়েজ তারাও কিন্তু এসে গোল করে লম্বা গেছে, চেয়ারটাকে লম্বা ব্যবহার করে। আমি যেটা সুভাশিস- বলছি, সুভাষিস ডেড বল সিচুয়েশন থেকে এরিয়াল বলে গোল হচ্ছে, কিন্তু মানবীর এবং লিস্টন যে সেন্টারটা রাখছে এরিয়াল বলে, সেটাকে কিন্তু মোহনবাগানের প্লেয়াররা মিস শোনো, করতে পারছে শুধু না। এটাই হচ্ছে প্রথম মিনিটে আশিক কুরিয়ান যে বলটা বাড়িয়েছিল ওটা কেউ ground পৌঁছতে আছে। পারেনি। গ্রাউন্ড আছে 1 মিনিটের মাথায় গোল জাম্পসেট করেছে হ্যাঁ। এই কলকাতার মাঠে, বাদিক থেকে কুরিয়ানের যে সেন্টার ছিল। এটা তো একটা পয়েন্ট। আমি যখন উইঙ্গার হয়ে যাব, আমাকে তো ফলো আপ করবে স্ট্রাইকার, সেইটা মোহনবাগানের অভাব আছে। কারণ মোহনবাগানের কামিংস, ম্যাকলারেন, ডিমিট্রিদের স্পিডটা কিন্তু অতটা নয়, যেটা তুমি একটা এই যাদের সাথে কম্পেয়ার করলে। এবং আমরা আলোচনা করছি, ডিয়াজের কথাও কিন্তু বলতে হবে। এই ডিয়াজ প্লেয়ারটাও কিন্তু অত্যন্ত বিপজ্জনক ব্যাঙ্গালোর হয়ে। এই যে নোগেরা যার কথাও বললো, ডিয়াজের কথা বললো, এবং উইলিয়ামের কথা বললো, রোশনের কথা বললো, খেলতে পারবে কিনা এবং সন্দেহ আছে একটু। সুরেশ না, ও তো খেলতে সুরেশের কথা বলেছে খেলতে পারবে, হ্যাঁ, রোশন রোশন খেলতে left পারবে। back খেলতে এদের এই উইং প্লে, এদের স্পিড, আমি মেন ফুটবলের স্পিড হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। স্পিডটা জেনারেট করতে না পারলে তুমি অপোনেন্টকে ব্রেক আচ্ছা, করতে আমরা পারবে। সবকিছু শেষে সুনীল ছেত্রীর নাম কিন্তু এখনো বলি। আমি বলতে যাচ্ছিলাম, তুমি এই যে গোলটা করলো, যে গোলে ডিসাইডার হলো, এফসি গোয়া Follow তুমি through, বলো follow through যেভাবে ফ্লাই করেছে, যেভাবে করেছে। বডিটাকে ছুড়ে দিয়েছে, এই বয়সে ওর যে চেষ্টা, ওর যে গোল করার যে আকাঙ্ক্ষা, ক্ষুধা, এটা এবং একদম ফাঁকা জায়গা, ওই জায়গা জেনারেলি বল পায় না, কারণ মার্কিংই হয়নি ওই জায়গাটা। যাই হোক, ওর কথা মাথায় রাখতে হবে। নিজেকে কিন্তু আলাদা করে রেখেছিল। কেন, সুনীল তো গোল করেই দিয়েছিল কলকাতাতে। ও যে বলটা বার করেছিল, লিস্টন যে ম্যাচে গোল করলো, আগে তো সুনীলেরই গোল হয়ে যায়। ও এত সুন্দর বলটা বার করেছিল, দুর্ভাগ্য বলটা নেটে থাকেনি, ওই প্রথমার্ধে বেরিয়ে একদম গেছে একদম শেষের দিকে। ওটা তো হলে তো এগিয়ে যায় ওরা। তো যাই হোক, যে কথাটা ও বলেছে আমি অভিজিতের সাথে একমত। দেখো, ফুটবল অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। কালকে যে ফ্যাক্টরটা সবচাইতে বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে, যেটাই মনে করি, দর্শকদের মোটিভেশন। দর্শকরা আগের ম্যাচে যেভাবে মাঠে এসেছিল, বা যেভাবে একটা ট্রফি জয়ের একটা আকাঙ্ক্ষা, শুধু না আমরা পারবো, আমরা করতে পারবো, এই ব্যাপারটাও কিন্তু একটা বড় এফেক্ট ফেলে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। ম্যাকলারেন কামিন্স না ম্যাকলারেন গ্রেগ স্টুয়ার্ট? ম্যাকলারেন স্টুয়ার্ট। গ্রেগ স্টুয়ার্টের প্রেমে তো সবাই মগ্ন, কিন্তু কোচ তো নামাতে চায় না, এটা ভাবো। হ্যাঁ, কিন্তু কামিংসের একটা ভালো জিনিস কি, ওর নামলেই গোল করে দেয়। একটা গোল করাটাও একটা অন্যরকম ব্যাপার, যে কোনো জিনিস। গোলটাই আসল ফুটবল, সেটা কামিংস খুব স্মল পার্টও দেখতে পায়। হ্যাঁ, এবং কামিংস এবং তবে খুবই মানে জ্যামিতিক ভাবে। তবে গ্রেগ স্টুয়ার্ট কি অনেক ক্রিয়েটিভ প্লেয়ার। ও ভালো বল বাড়াবে, স্পিডও আছে, সুইং মারবে, স্পিডটাও আছে, এত ভালো। ওর আর গ্রেগ স্পিডটাও স্টুয়ার্টের বল কন্ট্রোলও এত ভালো, মানে কোথায় কি করবে। যে ম্যাচটা মোহনবাগানকে শেষ মুহূর্তে দুটো গোল হলো, সুনীল ছেত্রী ফ্যাক্টর হতে পারে ম্যাচে, এখনো মনে হয়। অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। এটা অন্যরা কে বলছে জানি না, আমি বলবো অবশ্যই হতে পারে। বয়সটা, বয়স কোনো ব্যাপার না। শোনো, একটা জিনিস তোমাকে বলছি, ও এখনো গোল করছে। এই গত ম্যাচেও যে গোলটা করেছে, খুব কিন্তু ইজি ব্যাপার ছিল না। কি তুমি কি বলো, কোথায় ও শরীরটাকে ছুড়ে দিয়েছে, ওই জায়গা তৈরি করে একাই, যেখানে বলটা এসে মোহনবাগানের ম্যাচটাও তো গোল করে ফেলতে পারতো। আমি একটা বলছি, মোহামেডান ম্যাচ আমরা জিতছিলাম। হ্যাঁ, যেদিনের ম্যাচের পরে আবার বলেছিলেন মৃত্যুর আগে পর্যন্ত গোল করতে। হ্যাঁ, এবং ওই ম্যাচে ও নামলো 15-20 মিনিট খেলেছে, দুটো গোল করে ডিসাইডার। ও ডিসাইডার হতেই পারে। সুনীল, আচ্ছা, এটা তো আমাদের ভারতীয় ফুটবলের এখনো পর্যন্ত সুনীল ছেত্রী আমাদের গর্ব হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে তো আমাদের লজ্জা যে নতুন একটা সুনীল ছেত্রী রেপ্লিকেট আমরা করতে পারলাম। আরে এই কথাটা তো আমাদের বক্তব্য, যে 10 বছর ধরে আইএসএল হচ্ছে, নতুন প্লেয়ার উঠছে না কেন? কেন সেই সুনীল ছেত্রীকে ডেকে এনে ভারতীয় দলকে খেলাতে হচ্ছে? আবার সুনীল সেই 127 নম্বরে চলে গেছি আমরা। আমাদের র্যাঙ্কিংটা দেখছো, এই তো পাশে বসে আছে। ওরা 94-93 ছিল যখন ওরা খেলেছে, 100 নিচে ছিল তো ভারতীয় ফুটবল। আজ কোন জায়গায় চলে এসছে? এত টাকা খরচা হচ্ছে, 10 বছর ধরে আইএসএল হচ্ছে, নতুন খেলোয়াড় কোথায়? রহিম আলী
ডেভিড খেলছে, কিন্তু সেই সুনীলের হাইস্ট। আরো বেশি সুযোগ দেওয়ার দরকার আছে। ঘরের মাঠে মোহনবাগান কিন্তু আনবিটেন এবছর আইএসএল। তার মানে কি বলছো যে আরো একটা ম্যাচ আনবিটেন থাকলে তো মানে রেকর্ড একেবারে বলা যেতে পারে সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। দেখো অবশ্যই আনবিটেন থাকলে সাংঘাতিক ব্যাপার। লাস্ট হেরেছে তোমার ডুরান্ড কাপ ফাইনালে নর্থ ইস্টের সাথে, সেটাও কিভাবে হেরেছে মানুষদের একটা কিন্তু হিন্টস দিয়েছে যে কাউন্টার অ্যাটাকটাকে সামলাতে হবে। একদম নর্থ ইস্টের সাথে যে ডুরান্ড ফাইনালে হেরেছে, তোমার যদি আজারের গোলটা মনে থাকে 4 টাচে গোল করে দিয়েছে, মানে মোহনবাগানের ডিফেন্ডাররা কিন্তু আসতেই পারেনি। সুতরাং কাউন্টার অ্যাটাক একটা কিন্তু ফ্যাক্টর। এইবারে যেটা আগের যে ব্যাঙ্গালোর ম্যাচ দুটো খেলেছে তাতে তখন নিখিল পূজারি খেলেছিল, এখন নিখিল পূজারি অফ হয়ে গেছে, সেখানে ভুটিয়া খেলছে। এবার ভুটিয়া যতই ভালো খেলুক ও নিখিল পূজারির মতো ওইভাবে কিন্তু খেলতে পারছে না, যেভাবে লিস্টনকে নিখিল পূজারি ব্লক করে রাখছিল, কিংবা সেটা কিন্তু পারছে না। এবার মানবীরকে ব্লক করে রাখছিল, সেটা কিন্তু ভুটিয়া পারছে না। সুতরাং ওর ভুটিয়ার জায়গাটা কিন্তু মোহনবাগানকে একটা অ্যাটাকে ভালো করে একটা ওটাকে একটা ওই দিক দিয়ে একটা চ্যানেলটাকে কিভাবে ওপেন করবে সেটাকে একটা মোহনবাগানের নিশ্চয়ই নজর থাকবে। কিন্তু 4 ডিফেন্ডারের মধ্যে রাহুল বেকে এবং চিঙ্গাল সানা কিন্তু যথেষ্ট ভালো খেলছে। এবার বেঙ্গালুরু কি জোভানোভিচকে একটা সেন্ট্রাল ডিফেন্ডার খেলি একটা ইন্ডিয়ান ডিফেন্ডার অফ করবে কিনা, এটা কিন্তু তার উপরে টোটাল খেলার স্ট্র্যাটেজিটা ডিপেন্ড কেন এরকমই ম্যাচটা এটা করবে। আর যদি এবার জোভানোভিচকে খেলায় তাহলে উপরে যে 4 জন বিদেশিকে খেলাতে পারছে তার মধ্যে কিন্তু একজনকে অফ করতে হবে। যখনই সেটআপটা নষ্ট হবে না, মেন্ডেজকে অফ যদি তাহলে পেরারা ডিয়াজকে অফ করে তাহলে সুনীল ছেত্রী কিন্তু প্রথম 11 এসে যাবে ফার্স্টে। যদি সুনীল ছেত্রী প্রথম 11-এ খেলে তাহলে কিন্তু একটা সাইডের উইং প্লেটাকে ব্লক হবে, যে উইং প্লেটা করতে চাইবে রোশন সিং নিচ থেকে, সুতরাং সেটা একটা অ্যাডভান্টেজ। সুতরাং টোটাল খেলাটা কিন্তু ডিপেন্ড করে আছে ওরা কি বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে খেলবে না 4 ইন্ডিয়ান ডিফেন্ডার করলে ওরা কিন্তু 4 বিদেশিকে আপফ্রন্টে রাখতে পারবে যারা খেলাটাকে কন্ট্রোল করতে পারছে এবং প্রচন্ড মোবিলিটি আছে। পেরেরা ডিয়াজ বলো, মেন্ডেজ বলো, এদিকে উইলিয়ামস, আর যে ওদের পেড্রো ক্যাপো খেলছে, যে 2 সেন্ট্রাল ডিফেন্ডারের সামনে যে ব্লকার হিসাবে কাজ করছে, সেটা কিন্তু খুবই ভালো খেলছে। ওদের খেলার একটা বিউটি আছে। আমি মোহনবাগানের সাথে কম্পেয়ার করে বলছি, তুমি যে একটু আগে যে কথাটা বললে, ওদের কম্বিনেশনটা তুমি লক্ষ্য করে দেখবে, সাপোর্টিং কম্বিনেশন। যতগুলো টিম দেখেছি বেঙ্গালুরু এফসির সাপোর্টিং কম্বিনেশনটা খুব ভালো। আজকে তুমি ভাববে সেমিফাইনালে যে এতগুলো জিতেছে, এই যে ফুটবলটা, ওরা কিন্তু খুব ভালো ফুটবল খেলে এবং মুম্বাইয়ের মতো এবং গোয়াকে হারালো, দুবার গোয়াকেও হারালো। এই যে ব্যাপারটা ওদের মধ্যে কিন্তু প্লেয়ারদের স্পিড আছে এবং ওরা অকুত হয়। মাঝে মাঝে দেখবে তুমি ওরা যত তুমি পা চালাও ইয়ে করো তার মধ্যে থেকেও ওরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এই জায়গাগুলো কিন্তু খুব আচ্ছা। কিন্তু এই মোহনবাগানের বিরুদ্ধে বেঙ্গালুরু হেরেছিল একটা মৌসুম আগে, না একটা যেটা বদলা নিতে পারে। দেখো আমি তোমাকে একটা কথা বলি, এই বদলা টদলা আমি বলতে পারবো না। মোহনবাগান কালকে জেতার জন্য তাদের সর্বস্ব প্রয়োগ করবে, দেবে, ওরাও করবে। মোহনবাগানের অ্যাডভান্টেজ যেটা দীপু প্রথমেই বলেছে, ঘরের মাঠে এই 60-70 হাজার দর্শক হচ্ছে তার একটা বড় মূল্য, এবং এটাও ঠিক। সুনীল ছেত্রীরও কিন্তু অনেক সাপোর্টার থাকবে, বেঙ্গালুরু এফসিরও কিন্তু একটা ভালো সাপোর্টার থাকবে। বাংলার জামাই তো কিছু সাপোর্টার কিন্তু বেঙ্গালুরু এফসি না না দ্বিধা বিভক্ত না, দ্বিধা বিভক্তর ব্যাপার না। সুনীল ছেত্রী যেটা আমরা আলোচনার মধ্যে বললাম একটা ফ্যাক্টর, তোমাকে এটা বাদ দিয়ে তুমি সুনীলকে বাদ দিয়ে তুমি আলোচনা করতে পারবে না। ও যখনই মাঠে থাকবে একটা ফ্যাক্টর। গোল করেই দিয়েছিল, আমি তো বললাম ম্যাচ সম্বন্ধে অনেক ওয়াকিব। হ্যাঁ, কি করিতে হইবে, এক্সপেরিয়েন্স প্লেয়ার না। মানুষদের কথা তো আরেকটা যেটা বলছিল না লড়াকু, আরেকটা মোহনবাগান এবং বেঙ্গালুরুর দুটো টিমের ক্যারেক্টার আরেকটা জিনিস একদম একই রকম, যে কোনো সময় লাস্ট মুহূর্তে গোল করে কিন্তু খেলার রেজাল্ট ঘুরিয়ে দিতে পারে। যেরকম মোহনবাগান আগের দিন আপুইয়ার গোল, সেরকম সুনীল ছেত্রী গোয়ার এগেনস্টে গোল, টোটাল। সুতরাং যতক্ষণ না ম্যাচটা শেষ হচ্ছে কেউ বলতে পারবে না, মানে খুব টাফ। যদিও কিছুটা হলেও মোহনবাগান এগিয়ে, 90 মিনিটে খুব
এখন ফুটবলে না আমরা তোমার একটা লজিক্যাল সম্ভাবনা বলতে পারি, কিন্তু কি ঘটবে সেটা তুমি বলতে পারো। একটা লজিক বলছে এই হতে পারে, কিন্তু দুটো টিমের ক্যারেক্টার যেটা আছে লাস্ট মোমেন্টে খেলা আচ্ছা অভিজিৎ, আরেকটা কথা যে বলতে বলতে মানুষরা তোমার সঙ্গে কথা বলতে বলতে দুটো দলের ডিফেন্স নিয়ে আলোচনা করি, বিদেশি ডিফেন্স এবং স্বদেশি ডিফেন্স কিভাবে দেখছো? এটাই কি মেন ফ্যাক্টর হয়ে যাবে লাস্ট? দেখো, মোহনবাগানে যখনই দুই অলরেড এবং রড্রিগেজ যখন খেলতে শুরু করেছে তখন মোহনবাগানের ডিফেন্স সব থেকে গোল কম কনসিড করেছে, এবং এই দুজনের আরেকটা যেটা বিশাল গুণ, যেটাকে আমরা বলি না একটা রেস্ট্রিক্টেড জোন, যেখানে বেশি লোকে চান্স নেয় না, এরা কিন্তু কোনো চান্স নেয় না, কোনো রিস্কি পাস খেলে না, যেটা হচ্ছে একটা ডিফেন্ডারের দরকার, সেফ খেলা যেটা বলে। এরা কিন্তু খুব রিস্কি পাস খুব কম খেলে, এবং এত আইএসএল এ ইন্ডিভিজুয়াল এরার কিন্তু এদের ক্ষেত্রে পায়নি, আর প্রায় নেই। কিন্তু তুমি বাকি টিমগুলো দেখো, মোহনবাগান যে ম্যাচগুলো জিতেছে অপোনেন্টের ইন্ডিভিজুয়াল এরার থেকে ক্যাপিটালাইজ করে ম্যাচগুলো জিতে গেছে। সেই ইন্ডিভিজুয়াল এরার কিন্তু মোহনবাগানের 4 ডিফেন্স করছে না, কিন্তু তা বলে যে প্রেসার ম্যাচে কি করবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। কিন্তু যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, এরা কিন্তু কোনো রিস্ক নেয় না যে পাসিং এর ক্ষেত্রে, যেটা তোমার রাহুল বেকে কিংবা চিঙ্গল সানা যে পাসটা করে সেটা কিন্তু ইন্টারসেপ্ট হয়ে যায়, কিন্তু এদের পাসগুলো এখনো ইন্টারসেপ্ট হয়নি। সুতরাং এটা একটা, দেখো 4 জন স্বদেশি ডিফেন্ডার নিয়ে যদি ওরা খেলে, তুমি লক্ষ্য করেছো এফসি গোয়া ম্যাচে যে দুটো গোল ওরা হয়েছে ডিফেন্সিভ ল্যাপসেস ছিল, 31টা গোল তারা হজম করেছে এই বেঙ্গালুরু দল এবারের আইএসএল। এই ডিফেন্সিভ ল্যাপসেস কিন্তু এই দলটার মধ্যে আছে। প্রেসার যখন আসবে, প্রেসার যখন দেবে দলটা, তুমি যেটা বললে একটা বিদেশি ডিফেন্ডারকে আনে কিনা সেটা দেখার ব্যাপার আছে, এটা একটা বড় ফ্যাক্টর। আমি তাই বলছি যে টিমটা কিভাবে করে মলিনা এবং ওদের কোচ, সেটা দেখার দিকে থাকবো। 4 জন কোন বিদেশিকে তারা চয়ন করে, তারপরে ম্যাচটা শুরু, তারপরে নিশ্চয়ই 4 জন বিদেশিটা একটা বড় ফ্যাক্টর দল গঠনের ক্ষেত্রে। মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ, আপুইয়া, মানবীর এবং লিস্টন, এটা একটা বড় অ্যাসেট মোহনবাগানে। এই 3 জন ধারাবাহিক ভালো খেলেছে, এবং যে ম্যাচে 3 জন ভালো খেলেছে মোহনবাগানকে পেছনে তাকাতে হয়। আচ্ছা রিপুদা, দুটো দলের গোলের নিচে ভারতীয় ফুটবলের খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার এবং আলোচনা সাপেক্ষ গুরপ্রীত বনাম বিশাল কাইত। গুরপ্রীত তো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলেন তার ইনস্টাগ্রামে। এই লড়াইটা কিভাবে দেখছো? বিশাল কাইতকে আজকে মানে বিশাল কাইতকে কি বিশাল পরিমাণে এগিয়ে রাখছো, নাকি বিশালকে বিশাল নাকি ছোট? সাম্প্রতিক ফর্ম শুধু না, মোহনবাগানের গোলের নিচে বিশাল কাইত অনেক বেশি মানে ও বিশ্বস্ত। এবং এটা কি জাতীয় দলের ক্ষেত্রে একই বলবে? জাতীয় দলের ও অনেকদিন পরে ম্যাচ খেলছে, ম্যাচ কম খেলেছে, একটু ফাম্বেল হয়েছিল আগের দিনের ম্যাচটায়, লাস্ট ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচটায় প্রথম দিকটা, কিন্তু তারপরে আশা করি আগামী দিনে আর 2-1টা ম্যাচ খেললে এই অসুবিধাটা মোহনবাগানের মতো সাবলীল হয়ে যাবে। মোহনবাগানের নিচে ও অনেক সাবল, মানে অন্যরকম গোলকিপার। আর ইন্ডিয়া টিমের দেখবে প্রথম 5 যেহেতু সবে শুরু করেছে, হ্যাঁ, কিন্তু মোহনবাগানের গোলের নিচে কালকে এগিয়ে থাকবে বিশাল কাইত, অনেকটাই এগিয়ে থাকবে। অন্য কোশ্চেন করছি একটা, গত 15-16 বছরে কি এই মোহনবাগান দল সেরা? সাফল্যের নিরিখ কি সে কথাই বলছে? আমি অতীত টানছি না অতীত নাই, যাই বলো তুমি, আমি সাম্প্রতিক অতীত টানছি। সাম্প্রতিক অতীত মোহনবাগান এর আগে অনেক ভালো ভালো দল করেছে, ভালো খেলেওছে সেই দলে। তারাও আই লিগ জিতেছে, সর্বভারতীয় ট্রফি জিতেছে, কলকাতা লিগ জিতেছে। তো সেই তুলনায় যদি তুমি কম্পেয়ার করো, তবে গত কয়েক বছরের আইএসএল এর থেকে আমি বলবো এই টিমটা এগিয়ে থাকবে। কারণ ম্যাকলারেন যে গোল করেছে এবারের আইএসএল এর ম্যাচ যদি তুমি লক্ষ্য করো, মানে অকল্পনীয়। একটা বল একটা ম্যাচে ফ্লিক করলো, সুভাশিস গোল করলো, আমার চোখে এখনো ভাসছে। একটা বল নামিয়ে নিল, নিয়ে বাঁ পায়ে ফিনিশ করলো, ওগুলোই সম্ভব হয়েছে। এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু এর আগে আমরা পাইনি, অনেক দিনই পাইনি। এই ম্যাকলারেনকে গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছে, মলিনাকে না শুনতে হয়েছে প্রথম থেকে, হ্যাঁ মলিনাকে গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছে। কিন্তু আজকে সিজনের শেষে এসে দেখো এরাই এখন কিন্তু শীর্ষ জায়গায় রয়েছে। ম্যাকলারেনের উপর আমার খুব ভরসা,
কামিংসের ওপরও আমার খুব ভরসা। টিম কামিংসের বাবাটা আমি একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করছি, বিতর্কিত হতে পারে। টিমের সেটআপ পরিবেশ নাকি সঞ্জীব গোয়েঙ্কার টাকা? না, আমি বলবো টাকাটা শুধু টাকা দিয়ে সব না না, টাকা দিয়ে সবকিছু হয় না। তাহলে আমি একটা কথা বলবো, মোহনবাগান ড্রেসিং রুমটা এত ভালো হয়েছে মলিনার জন্য। প্রথম আলোচনা আমাদের একটা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। 4 জন নামী বিদেশি, ম্যাকলারেন, দিমিত্রি, কামিংস এবং স্টুয়ার্ট এত ভালো ব্যবহার করেছে। 4 জনকে এত অন্য দলটা ইগোতে নষ্ট হয়ে যেত। দুজনকে তো ফিক্সড হয়ে গেছে, হ্যাঁ। ওই দুজনকে সরাতে পারেনি নিজের ডিফেন্সটাকে আটোসাটো করার জন্য। যখন ও হারছে, পয়েন্ট পাচ্ছে না, ও ডিফেন্সটাকে সামাল দিয়েছে। কিন্তু এই 4 জনকে এত সুন্দরভাবে ও ব্যবহার করেছে। দেখো, প্রথম লেগে ম্যাকলারেনকে ও বাইরে রেখে দিল, লিমিটকে বাইরে রেখে দিল, কামিংস স্টুয়ার্টকে দিয়ে শুরু করে দিয়ে পরে আবার ম্যাকলারেনকে আনলো। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে করেছে। তাই ড্রেসিং রুমের যে পরিবেশটা খেলোয়াড়দের মধ্যে, সুব্রত ভট্টাচার্য এত সাফল্য ম্যানেজমেন্টটাই তো সবচেয়ে বড়। আজকে তুমি দেখো না, মন মানে কোন প্লেয়ার খেলেনি? সূর্যবংশী খেলেছে, সোহেল ভাট খেলেছে, কে খেলেনি? সাহাল খেলেছে, টাংরি খেলেছে। এমন একটা প্লেয়ারের নাম বলো যাকে যে কোনো সুযোগই পাইনি। এই যে ব্যাপার না, দীপেন্দু বিশ্বাস যাকে নতুন করে তুলে দিল, এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে একটা কোচের সবচাইতে বড় প্লাস পয়েন্ট। এবং এই জন্যই মোহনবাগানের এত সাকসেস। টাকা তো দরকার, টাকা না হলে তুমি খাবে কি করে? টাকা সবারই দরকার গাড়ি কেনার জন্য, কিন্তু ফুয়েলটা দরকার। টাকা তো দেবে গৌরী সেন, দিচ্ছে টাকা, কিন্তু কোচ হচ্ছে টিমটাকে বিল্ড আপ করছে, চালাবে এটাকে। মেন তো হচ্ছে গাড়িটা উনি চালাবেন। কাকে নিয়ে সবারই হবে। অভিজিৎ কিছু একটা বলবে? আমি মানুষদের কথার সাথে না আরেকটা কথা যোগ করতে চাই। দেখো, মানে মানুষদা যেটা মলিনার যে বললো ড্রেসিং রুমকে কিভাবে কন্ট্রোল করা, ম্যানেজমেন্ট, তার সাথে একটা কোচের মানে আরেকটা জিনিস দেখতে হবে। কোচ যে স্ট্র্যাটেজি তৈরি করছে, যে ফরমেশন তৈরি করছে, তার সেইটা প্লেয়ারদের কাছে বার্ডেন হচ্ছে কিনা, ঠিক আছে, এটাই হচ্ছে আসল ব্যাপার। এই মলিনা যে কোচ স্ট্র্যাটেজি তৈরি করছে, যে ফরমেশন নিয়ে খেলছে, তাতে প্লেয়াররা এনজয় করছে। ভালো খবর এলো, সেটা আমি শেয়ার করতে চাই। অবশ্যই অবশ্যই বন্ধুরা, মনে হচ্ছে কিছু একটা এসেছে। খুব ভালো খবর, কেরালা থেকে এসেছে। কেরালা থেকে এলো। ডায়মন্ড এফসি আই লিগে কোয়ালিফাই করে গেল, কারণ আজকে নেরোকার কাছে হেরে গেছে স্পোর্টিং ক্লুব দা গোয়া। সুতরাং ওরা 34-এ পৌঁছতে পারবে না, 31-এ আসতে পারবে না। আর 31-এ এলো আমাদের সাথে, যেহেতু হেড টু হেডে ওরা হেরে গেছে। তো আজকে আমাদের ম্যাচে এখন গোল হয়নি, 0-0 যাচ্ছে। আমাদেরও একটা খেলা চলছে সাথে সাথে, আমারও ম্যাচও আছে। আমরা হেরে গেলেও, বাকি 3টে ম্যাচে হেরে গেল যা এখন অবস্থান, আমরা কোয়ালিফাই করে যাই। সুতরাং এটা একটা বাংলার জন্য ভালো খবর, বাংলার জন্য বাংলার জন্য একটা খবর হলো, এবং কালকে আরেকটা ভালো খবরের অপেক্ষায় আমরা বসে রয়েছি। অবশ্যই। আমি যেটা বলছি, মানুষদা ওই ফোনে ব্যস্ত ছিল, মানুষদা যে আপনি যেটা বলছেন না যে মলিনার এই ম্যানেজমেন্ট অসাধারণ, তার সাথে আরেকটা যেটা আছে, একটা কোচের সাফল্য সেটা কি মানে বলা যেতে পারে, যে স্ট্র্যাটেজি তৈরি করছে, যে ফরমেশনে খেলছে, তাতে প্লেয়াররা স্বাচ্ছন্দ্য বোধ করছে। এটা একটা বিশাল কৃতিত্ব কিন্তু একটা কোচের। যেরকম একটা তুমি যে স্টিভ ক্যাপেলো যে ইটালিয়ান কোচ আছে না, সে গুয়ার্দিলা সম্বন্ধে একটা কথা বলেছে, গুয়ার্দিলা যদি প্লেয়ারদের প্রাধান্য না দিয়ে নিজের স্ট্র্যাটেজিকে প্রাধান্য বেশি দিয়েছে যেদিন, তাহলে আরো 4টে ইউরোপিয়ান কাপ জিততে পারতো। অনেক সময় দেখা গেছে যে ফাইনাল খেলায় যে সেট আপটাকে চেঞ্জ করে নতুন নতুন প্লেয়ারকে নামিয়ে, মানে ওনার যে ফরমেশন সেরা, ওনার স্ট্র্যাটেজি সেরা, এটা প্রুভ করতে গিয়ে কিন্তু ট্রফিটা হারিয়েছে। আগামী দিনে মলিনা এই ভুলটা করবে না বলেই আমার মনে হয়। যে ছন্দে এখন খেলে এসছে, যে স্ট্র্যাটেজিতে খেলে এসছে, প্লেয়ারদের যে কোয়ালিটিটাকে প্রাধান্য দিয়ে উনি স্ট্র্যাটেজি এবং ফরমেশন তৈরি করেছে, আগামী দিনে আমার মনে হয় সেটাই রাখবে। সেটাই রাখলে কিন্তু সে সাফল্য আসতে পারে। অন্য কিছু করলে কিন্তু গুয়ার্দিলা যেভাবে 4খানা ইউসিএল মানে ইউরোপিয়ান কাপ মিস করেছে, সেটাও হতে পারে। কারণ বেঙ্গালুরু যথেষ্ট লড়াকু টিম, এবং শেষ মুহূর্ত পর্যন্ত তাদের কাছে এমন প্লেয়ার আছে খেলা যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারে। সুতরাং এখানে একটা মালিনা ধরুন 22 জনে সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার কে আগামীকাল? দুটো টিমে নাকি মাঠের বাইরের জনকে ধরবে? বাইরে কোচকে ধরবে।
কাকে ধরছে সবচেয়ে ইম্পর্টেন্ট কে? ইম্পর্টেন্ট মালিনা, ওর যে টিম নামাবে ওর উপরে অনেকটা নির্ভর করছে। মনোজ দা? আমার ম্যাকলারেন। ম্যাকলারেন। আপনার? আমি ভারতীয় ফুটবলে কিন্তু রেফারিও ফ্যাক্টর হয়ে যায়। না না, সেটা বলা যাবে না। ঠিক ঠিকই। তবে তবে রেটিং এ প্রশ্ন উঠেছে আমাদের, ওটা এখানে আমরা আলোচনা করব না। খুব বাজে বাজে জাজমেন্ট দিয়েছে, যেমন ইস্ট বেঙ্গলের যে দুটো রেড কার্ড সঙ্গে সঙ্গে হয়েছিল, এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে গেছিল। রেফারি এগুলোকে ম্যানেজ করতে পারতো। ফুটবলে আইন তো অনেক কিছু থাকে, কিন্তু রেফারির উপর অনেক কিছু থাকে, সেটাকে ম্যানেজ করে নেওয়া, ওটা কিন্তু খেলার ছন্দটাই নষ্ট করেছিল। তবে এটাও ঠিক, বিতর্ক সারা জীবনই থাকবে, সারা পৃথিবীতেই আছে। ওয়ার্ল্ড কাপেও দেখেছি বিতর্ক হয় রেফারিদের নিয়ে। কালকের ম্যাচ আমি শুধু এটাই বলবো, একটা ভালো ম্যাচ আমরা দেখতে চাই, একটা ভালো লড়াই দেখতে চাই, ভালো খেলা দেখতে চাই, ভালো খেলোয়াড় উঠে আসুক, নতুন খেলোয়াড়, ভালো খেলোয়াড় উঠে আসুক, সেটা আমরা চাই। 10 বছর আইএসএল এ কিন্তু ভারতীয় ফুটবল রেজাল্ট কি হচ্ছে? আমি তো মনমানে ফেভারিট। সেটা হৃদয় বলছে। হ্যাঁ, সেটা হৃদয় বলছে। আমি একদম সব মস্তিষ্কও বলছে মোহনবাগানের জেতা উচিত। মোহনবাগান টিম এখন ছন্দে রয়েছে। আপনারা জানেন আমি দুজন মিঠুর সঙ্গে বসে আছি। অভিজিৎ দার ডাকনামও, অভিজিৎ দার টাইটেলও বিশ্বাস, অভিজিৎ বিশ্বাস ডাকনাম মিঠু, দীপেন্দু বিশ্বাস ডাকনাম মিঠু, ঠিক বললাম? রেজাল্ট কি হতে পারে? মোহনবাগান কালকে, এবং মানে হৃদয় মস্তিষ্ক দুটোই বলছে। দুটোই বলছে, এবং খুব তোমার কি বলছে বলো তো? মোহনবাগান। তুমি আমাদের এখানেই বলাচ্ছ, তুমি কি বলতে চাও? মোহনবাগান জিতবে এবং মোহনবাগান কিন্তু কাল ভালো ভালো। একটা বাঙালিদের আড্ডা হচ্ছে, সেখানে তর্ক বিতর্ক হবে না, তিনজন যখন মোহনবাগানের পরে থাকছে, আমি ম্যাচটাকে 50-50 বলছি, কিছু চান্স ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। চান্স ফ্যাক্টরের উপর চান্স 50-50 বলছি এই কারণে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট প্লেয়ারের কথা বলছো না, সুরেশ যেরকম ওদের কাছে ইম্পর্টেন্ট বক্স টু বক্স করবে, যে মিডফিল্ড এবং ফরওয়ার্ড এবং ডিফেন্সের মধ্যে যে কানেকশন, যে যোগসূত্রটা তৈরি করবে, সেরকম ভাবে অনিরুদ্ধ থাপা খেললে এও কিন্তু বক্স টু বক্স ডিফেন্স, মিডফিল্ড এবং ফরওয়ার্ডের মধ্যে যোগসূত্রটা করবে। এবং সেকেন্ড বল উইন করার ক্ষেত্রে, গোল করার ক্ষেত্রে ব্যাঙ্গালোরের বক্সে পৌঁছতে পারছে সুরেশ, কিভাবে পৌঁছচ্ছে এবং অনিরুদ্ধ থাপা কিভাবে পৌঁছচ্ছে, এই একটা ফ্যাক্টর। এবং নগুরাকে প্রথম মানে লেগের খেলার মতো ম্যান মার্কিং করে নিজেদের ভুলটা নিজেরাই করবে কিনা, সেটা একটা ফ্যাক্টর। এবং নগুরাকে কিভাবে মুভমেন্টটা করতে দেয়, নগুরা মিডফিল্ডে কিভাবে হোল তৈরি করতে পারে মোহনবাগানের, সেটা কিন্তু একটা ফ্যাক্টর। এই সব ফ্যাক্টরকে মানে বিচার করে আমি 50-50 এই ফ্যাক্টরটা মলিনা ঠিক করবে কে খেলবে। ইয়েস, ওই জন্য আমি বললাম আমরা শো এখানেই শেষ করি, কেননা আসল শো তো হবে ওই 90 মিনিট, যদি আরো 15-30 মিনিট হয় তো সে আরো টোটাল 120 মিনিট, ওটাই আসল শো হবে। এবং তার নিরিখে আজকের এই প্রিভিউ শো খুবই ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় কিন্তু আলোচনা হয়েছে, হাসির ছলে, মজা করে। প্রথিতযশা ফুটবলাররা রয়েছেন আপনাদের সঙ্গে, এবং ভালো যারা বলেনও, অনেকে ফুটবল ভালো খেলেছেন, কিন্তু এত পরিষ্কার করে ফুটবলটাকে জলের মতো করে আপনাদের সামনে নিয়ে এলেন। এবং ভারতীয় ফুটবলে সত্যিই দুটো ইম্পর্টেন্ট দল তার কালকে মুখোমুখি হচ্ছে, এবং একটা ভালো ম্যাচের আশা আমরা করব, একটা ভালো ম্যাচের আশা করব, যে ম্যাচটি একটা ফুটবলের দুর্দান্ত বিজ্ঞাপন হয়ে উঠবে। চলুন বন্ধুরা, শো এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে ম্যাচের পর।